হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। দেখো, আগের দিন নতুন চ্যাপ্টার কিন্তু শুরু করেছিলাম। সেই চ্যাপ্টারের নাম কি? সেই চ্যাপ্টারের নাম হলো ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস অ্যান্ড দ্য পিরিয়ডিক টেবিল। এবং সেই চ্যাপ্টারের আমরা পার্ট 1 ভিডিও পেয়েছিলাম, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন ভিডিও এসেছিল। হয়তো নামে ইন্ট্রোডাকশন পার্ট, বাট ওখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন তোমাদের সেমিস্টার 1 বা কম্পারেটিভ এক্সামে এসে থাকে। তাই তোমরা প্রত্যেকে যখন আজকের পার্ট 2 ভিডিও আমি যখন করাবো, সেই পার্ট 2 ভিডিও দেখার আগে তোমরা প্রত্যেকে আগে পার্ট 1 ভিডিও দেখবে, এবং পার্ট 1 ভিডিও দেখার পর তবেই পার্ট 2 ভিডিও দেখতে আসবে, নয়তো কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করছি, যারা নতুন আমার ভিডিও দেখবে, যারা নতুন ধরো আজকে শুরু করছি পার্ট 2 ভিডিও, তোমরা পার্ট 2 ভিডিও দেখা শুরু করলে, তাহলে সেই পার্ট 2 ভিডিও দেখার আগে পার্ট 1 ভিডিওটা দেখে আসবে, তারপর তোমরা কিন্তু পার্ট 2 ভিডিও দেখো, তাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বা অনেকের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, অনেকে হয়তো ফার্স্ট টাইম ভিডিওটা দেখে বুঝতে পারলে না, তাদের আমার একটাই কথা বলার আছে, যেখানে বুঝতে পারছো না ভিডিওটা পজ করো, আবার ব্যাকে যাও, দেখে দেখো, বারবার ওই জায়গাটা দেখবে তোমরা ঠিকই বুঝতে পারবে। ওকে, তো আজকে চলো কথা না বলে আমরা শুরু করে দিই। আজকে যেটুকুনি পড়াবো আর যে কথাটা বলার আছে তোমাদের কাছে, যে বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার চাই। ওকে, তাহলে চলো আজকে শুরু করে দিই। তাহলে আজকের আমরা কি পড়বো আগে দেখিনি। টুডেজ এইম, আজকে আমাদের এম কি, আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো স্ক্রিনিং এফেক্ট অ্যান্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওকে, স্ক্রিনিং এফেক্টের বাংলা হচ্ছে আবরণী প্রভাব, এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে বলা হয় কার্যকরী নিউক্লিয় চার্জ। আর কি পড়বো? আজকের থেকে আমি শুরু করব পিরিয়ডিক প্রপার্টিজ, যার বাংলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্মগুলো আজকের থেকে আমরা পড়া শুরু করব। তাহলে চলো স্টার্ট করি। ওকে, ফার্স্টে আমরা পড়বো স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট। ওকে, এখানটা আমি দুটো ভাগে ভাগ করে নিই। ইয়েস, এখানে ভাগ করে নিলাম। এইখানটা আমি দিচ্ছি স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট। স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট, স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট, যার বাংলা কি? যার বাংলা হচ্ছে আবরণী প্রভাব। আবরণী প্রভাব সেটা কি জিনিস স্যার? চলো দেখে নিই সেটা কি জিনিস। ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, আর এইটা 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 হচ্ছে আমার লাস্ট শেল, যাকে আমরা কি বলি? ভ্যালেন্স শেল। লাস্ট শেলটাকে আমরা কি বলি? ভ্যালেন্স শেল। এই ভ্যালেন্স শেলের ভিতরে ধরো একটা ইলেকট্রন আছে। ভ্যালেন্স শেলের ভিতরে ধরো একটা এরকম একটা ইলেকট্রন আছে। ওকে, নিউক্লিয়াস কি করবে? এই ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করে। নিউক্লিয়াস এই নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে কি করে? আকর্ষণ করে। আর ঠিক ভ্যালেন্স শেলের আগে ভেতরের কক্ষে এইভাবে ইলেকট্রন আছে। ওকে, ভেতরের কক্ষেও ইলেকট্রন থাকে। যেটা দেখা যায়, নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনটাকে কি করে? আকর্ষণ করে, এবং ভেতরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তারা বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি করে? বিকর্ষণ করে। তাহলে আমি কি বললাম? নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে, কিন্তু এই ভেতরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলি বাইরের কক্ষের ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। শুধু তাই নয়, এরা এরা এই ভেতরের কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝখানে দাঁড়িয়ে একটা ঢাল বা পর্দার মতো কাজ করে। যেহেতু ভেতরের কক্ষের ইলেকট্রনগুলি এরকম ঢাল বা পর্দার মতো কাজ করতে পারে, তাই এই প্রভাবকে কি বলা হয়? আবরণী প্রভাব। তাহলে কি বললাম? ভেতরের কক্ষের ইলেকট্রনগুলি কি করে? বাইরের কক্ষের ইলেকট্রনকে বিকর্ষণ করে। শুধু তাই নয়, এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝখানে এসে কি করে? পর্দা বা ঢালের মতো কি করে? কাজ করে। তাহলে এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলি এই যে পর্দা বা ঢালের মতো কাজ করছে, একেই বলা হয় কি? আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভেতরের কক্ষের ইলেকট্রন
ভেতরের কক্ষের ইলেকট্রন বাইরের কক্ষের ইলেকট্রনকে, বাইরের কক্ষ বলতে ভ্যালেন্সিয়াল, বাইরের কক্ষের ইলেকট্রনকে বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। এই প্রভাবকেই, শুধু বিকর্ষণ করে শুধু তাই নয়, এছাড়াও ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝখানে দাঁড়িয়ে ওরা কি করে? পর্দা বা ঢালের মতো বা কি করে? শিল্ডিং করে। এই প্রভাবটাকেই বলা হয় কি? আবরণী প্রভাব। এই প্রভাবকেই বলে আবরণী প্রভাব, বা ইংলিশে একে বলা হয় শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট। অর্থাৎ ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো কি করছে? স্ক্রিন করছে যাতে যাতে এই বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হয়ে যায়? কমে যায়, বা কম নিউক্লিয় আকর্ষণ বল অনুভব করে। ওকে, ব্যাপারটা কি? ব্যাপারটা অনেকটা, ধরো আমরা যখন গরমকালে বা গ্রীষ্মকালে যখন বেরোই বাইরে, তখন কি করি? ছাতা নিয়ে বেরোই। ওকে, ছাতাটা নিয়ে কেন বেরোই? ছাতা ওই রোদের, তপ্ত রোদের হাত থেকে আমাদেরকে কি করে? রক্ষা করে বা আড়াল করে। ঠিক ভেতরের কক্ষের ইলেকট্রনগুলোও কি করে? এরকম ছাতার মতো কাজ করে, বা এরকম পর্দার মতো কাজ করে, বা ঢালের মতো কাজ করে। ওকে, অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের হাত থেকে আড়াল করে। এই প্রভাবটাকেই বলা হয় কি? আবরণী প্রভাব। তাহলে এবার আমরা পড়ব কক্ষকের আবরণী প্রভাবের ক্রম কি। কক্ষকের আবরণী প্রভাবের ক্রম। ওকে, সবচেয়ে বেশি আবরণী প্রভাব হচ্ছে এস, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। যেহেতু এস এস কক্ষকের আকৃতি কি? গোলাকার, এবং ওটা সিমেট্রিক্যাল, তাই ওর আবরণী প্রভাবের মান সবচেয়ে বেশি। তার থেকে কম কে? বি, পি, তার থেকে কম পি, তার থেকে কম ডি, আর তার থেকে কম এফ। এখানে যেটা মনে রাখতে হবে, ডি আর এফ এদের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম, অর্থাৎ পুওর শিল্ডিং এফেক্ট, পুওর শিল্ডিং এফেক্ট, এদের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম। এইবার এই আবরণী প্রভাবের কনসিকোয়েন্সেস কি বা ফলশ্রুতি কি? এই আবরণী প্রভাবের ফলশ্রুতিই হচ্ছে আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ নিউক্লিয়ার চার্জ কি হয়? এফেক্টিভ হয় বা অ্যাফেক্টেড হয়। কেন অ্যাফেক্টেড হয়? এই কক্ষকের আবরণী প্রভাবের জন্য। কিভাবে হয় সেটাই আমরা দেখব। চলো দেখে নিই। আচ্ছা, তাহলে আবার জিনিসটা আঁকি। এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার বাইরের কক্ষ। ওকে, এইখানে ধরো একটা ইলেকট্রন আছে। এবার ধরো যদি ভেতরের কক্ষের ইলেকট্রন না থাকতো, তাহলে নিউক্লিয়াস এই বাইরের কক্ষের ইলেকট্রনকে 100% বল দ্বারা কি করতো? আকর্ষণ করতো। ওকে, তাকে আমি বলছি কি? জেড। তাকে আমি কি বলছি? জেড। জেড মানে হচ্ছে নিউক্লিয় চার্জ। জেড মানে হচ্ছে নিউক্লিয় চার্জ। কখন নিউক্লিয় চার্জ? যখন ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো থাকবে না, বা ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো যদি আবরণী প্রভাব শো না করে, ওকে, তখন এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, তাকেই আমি বলছি কি? জেড। তাহলে জেড হচ্ছে নিউক্লিয় চার্জ। নিউক্লিয় চার্জ কাকে বলছি? দ্য অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, তাকেই আমি কি বলছি? নিউক্লিয় চার্জ বলছি, জেড। এবার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভেতরের কক্ষের ইলেকট্রন থাকে, আমাদের ভেতরের কক্ষে ইলেকট্রন থাকে, এবং সেই ভেতরের কক্ষের ইলেকট্রনের কি আছে? আবরণী প্রভাব আছে। অর্থাৎ ওরা ছাতার মতো কাজ করে, বা পর্দার মতো কাজ করে, বা ঢালের মতো কাজ করে। অর্থাৎ এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলি পর্দার মতো কাজ করার জন্য এখন কি হয়? এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল আগের তুলনায় কি হয়ে যায়? কমে যায়। আগের তুলনায় কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ নিউক্লিয় চার্জের মান কি হয়ে যায়? কমে যায়। এই কমে যাওয়া নিউক্লিয় চার্জকে কি বলা হয়? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যাকে আমি কি বলছি? জেড এফেক্টিভ। ওকে, আমি আবার বলছি,
এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো কি করে, একটা পর্দা বা ঢালের মতো কাজ করে। তাহলে এই পর্দা বা ঢালের মতো কাজ করার জন্য আগে এই ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল ছিল, এখন এই ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ কি বললাম, ভেতরের কক্ষের ইলেকট্রনগুলির আবরণী প্রভাবের জন্য সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল আগের তুলনায় কমে যায়। এই কমে যাওয়া নিউক্লিয় চার্জকে বলা হয় কি, এফেক্টিভ নিউক্লিয় চার্জ। ওকে, যেহেতু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, তার ফলে নিউক্লিয় চার্জের মানও কি হয়, কমে যায়। এই কমে যাওয়া নিউক্লিয় চার্জকেই বলা হয় কি, এফেক্টিভ নিউক্লিয় চার্জ, যাকে আমরা কি করি, জেড এফেক্টিভ দ্বারা চিহ্নিত করি। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেটাকে আমরা কি বলছি, জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড। জেড হচ্ছে প্রকৃত নিউক্লিয়ার চার্জ মাইনাস কতটা কমে যায়, সিগমা, মাইনাস কি, সিগমা। এই সিগমাটা কি, এই সিগমাটা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট, শিল্ডিং কনস্ট্যান্ট মানে আবরণী ধ্রুবক। শিল্ডিং কনস্ট্যান্ট মানে আবরণী ধ্রুবক, বা সোজা কথায় এটাই হচ্ছে আমার কক্ষকের আবরণী প্রভাবের মান। সিগমাটা হচ্ছে কি, কক্ষকগুলির আবরণী প্রভাবের মান। এবার দেখো এইদিকে চলে আসি। আচ্ছা, তার আগে তোমাদের একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে তোমরা এফেক্টিভ নিউক্লিয় চার্জটাকে ভালোভাবে বুঝতে পারবে। ধরো তুমি আর তোমার বাবা একটা ঘরে আছো, এবং সেখানে তুমি একটা দুষ্টুমি করলে এবং তোমার বাবা সেই দুষ্টুমিটা খেয়াল করলো। ওকে, ভাবো বাড়িতে আর কেউ নেই, তুমি আর তোমার বাবা আছো, তুমি দুষ্টুমি করলে এবং সেটা তোমার বাবা ধরে ফেললো, বাড়িতে কেউ নেই, তাহলে তোমার বাবা কি করবে, তোমাকে মনের সুখে কি করবে, মারতে পারবে বা পিটতে পারবে, কারণ সেখানে আটকাবার কেউ নেই। ওকে, কিন্তু ধরো তোমার বাবা তোমাকে পিটছেন, সেখানে তোমার ঠাকুমা, তোমার দাদু বা তোমার মা কি আছে, উপস্থিত আছে। ওকে, তাহলে তারা কি করবে, তারা তোমাকে বাবার পেটনের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবে, অর্থাৎ তারা কি করবে, তোমাকে আড়াল করবে। তাহলে তারা যদি তোমাকে আড়াল করে, তাহলে বাবা যে ফোর্সে তোমাকে পিটছিল, তারা আড়াল করার জন্য তোমাকে সেই একই ফোর্স নিয়ে বাবা কিন্তু পিটতে পারবে না। ওকে, অর্থাৎ তুমি পেটনের হাত থেকে কি হবে, কম পেটন খাবে। তার মানে এক্ষেত্রেও ভেতরের কক্ষের ইলেকট্রনগুলোও কি করে, সেই একই কাজ করে। তাহলে ভেতরের কক্ষের ইলেকট্রনগুলির আবরণী প্রভাবের জন্য এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হয়ে যায়, কমে যায়। আর কমে যাওয়ার জন্য নিউক্লিয় চার্জের মান কমে যায়। আর এই কমে যাওয়া নিউক্লিয় চার্জকেই বলা হয় কি, এফেক্টিভ নিউক্লিয় চার্জ। ঠিক যেমনটা তোমার বাবার পেটনের সময় হচ্ছিল, তোমাকে যদি তোমার ঠাকুমা বা মা তোমাকে যদি বাঁচায়, তুমি পেটনটা একটু কম খাবে, তুমি পেটনটা একটু কম খাবে। ওকে, এক্ষেত্রেও ঠিক তাই হয়। ভেতরের কক্ষের ইলেকট্রনগুলির আবরণী প্রভাবের জন্য সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, এবং নিউক্লিয় চার্জও কি হয়ে যায়, কমে যায়। কমে যাওয়া নিউক্লিয় চার্জকেই বলা হয় কি, এফেক্টিভ নিউক্লিয় চার্জ বা জেড এফেক্টিভ। যেটা জেড এফেক্টিভ ইজ ইকাল টু কি লিখতে পারি, জেড মাইনাস সিগমা, সিগমা ইজ ইকাল টু কি, শিল্ডিং কনস্ট্যান্ট। এবার দেখো ডিআরএফ, ডিআরএফ এর শিল্ডিং এফেক্টের মান কি, অত্যন্ত কম, তাই আমি লিখে দিয়েছি পুওর শিল্ডিং এফেক্ট। ডি এর আবরণী প্রভাবের মান যতটা কম, তার থেকেও বেশি কম এফ এর। এফ এর আবরণী ক্ষমতা ডি এর থেকেও কি কম। তাহলে ডিআরএফ এর শিল্ডিং এফেক্টটা কি, পুওর শিল্ডিং এফেক্ট, অর্থাৎ এর সিগমা ভ্যালুটা কি, কম। ওকে, তাহলে ডি আর এফ অরবিটালের ক্ষেত্রে সিগমা ভ্যালুটা কি, কম। তাহলে সিগমা ভ্যালু যত কমে যাবে, ভালো করে দেখো এই ইকুয়েশনে সিগমা ভ্যালু যত কমে যাবে, জেড এফেক্টিভের মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। জেড এফেক্টিভের মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই সিগমার মান যত কমে যাবে, এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাই দেখা যায় ডি আর এফ কক্ষকের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান কি হয়, কিছুটা বেশি হয়, কারণ ওদের আবরণী প্রভাবের মান কি, অত্যন্ত কম হয়। তাহলে কি হলো, ডি আর এফ ব্লকের আবরণী প্রভাবের মান কম হওয়ার জন্য ওর এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান কি হয়, বেশি হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ডি ও এফ কক্ষকের ক্ষেত্রে
আবরণী প্রভাবের মান কম হওয়ার জন্য আবরণী প্রভাবের মান কম হওয়ার জন্য জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়, এটির মান বেশি হয়। ওকে, বুঝতে পারলে? আমরা পড়ব যে এফেক্টিভ নিউক্লিয় চার্জ মানে জেড এফেক্টিভ কিভাবে পরিবর্তিত হয়। মানে আমি যদি কোনো পর্যায় বরাবর লেফট টু রাইট যাই, তাহলে দেখা যায় এই এফেক্টিভ নিউক্লিয় চার্জ বা জেড এফেক্টিভের মান ক্রমশ বৃদ্ধি পায়। আবার আমি যদি কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামি, অর্থাৎ আমি যদি টপ টু বটম যাই, কোনো গ্রুপের আমি যদি টপ থেকে বটমে যাই, তাহলে আমরা দেখতে পাই জেড এফেক্টিভের মান প্রায় ধ্রুবক থাকে, মানে জেড এফেক্টিভের মান খুব একটা পরিবর্তিত হয় না। তাহলে আমরা কি শিখলাম? কোনো পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায়, তাহলে জেড এফেক্টিভের মান ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু উপর থেকে নিচে নামলে জেড এফেক্টিভের মান খুব একটা পরিবর্তিত হয় না। এবার প্রশ্ন হচ্ছে, কোনো পর্যায়ে লেফট টু রাইট গেলে জেড এফেক্টিভের মান কেন ক্রমশ বৃদ্ধি পায়? চলো একটু দেখে নিই। দেখো, আমি এখানে নিচ্ছি পর্যায় 2, পিরিয়ড 2। পিরিয়ড 2 তে আমার কি আছে? পিরিয়ড 2 তে আমি নিচ্ছি ধরো বোরন, তারপর আমি নিলাম কার্বন, তারপর নিলাম নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, আমি এটাকে নিলাম। এবার তুমি যদি নাও পর্যায় 2 তে, তাহলে বোরনের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস কি হয়? বোরন হচ্ছে 2s2 2p1, কার্বন কি 2s2 2p2, নাইট্রোজেন কি 2s2 2p3, অক্সিজেন কত 2s2 2p4, আর ফ্লুরিন কত 2s2 2p5। এরা প্রত্যেকেই কোথায় আছে? সেকেন্ড পিরিয়ডে আছে। প্রত্যেকেই কি আছে? সেকেন্ড পিরিয়ডে আছে। আগের দিনের ভিডিওতে আমি পড়িয়েছিলাম পিরিয়ড নাম্বার ইজ ইকাল টু কি? সেল নাম্বার, মানে কক্ষ সংখ্যা। তার মানে এদের প্রত্যেকের কটা করে কক্ষ আছে? এদের প্রত্যেকের দুটো করে সেল আছে। এদের সেল নাম্বার কত? 2, বা কক্ষ সংখ্যা কত? 2। ওকে, তাহলে আমি এই লিখছি নিউক্লিয়াস, আর এই হচ্ছে এর দুটো সেল। ওকে, যেহেতু এরা সেকেন্ড পর্যায়ে থাকে, তাই এদের প্রত্যেকের দুটো করে কক্ষ বর্তমান। এবার বোরনের টুপিতে কটা ইলেকট্রন আছে? একটা। কার্বনের টুপিতে দুটো ইলেকট্রন, তারপর নাইট্রোজেনে 3টে, অক্সিজেনে 4টে, ফ্লুরিনে 5টা। তাহলে তুমি দেখো, যত আমি লেফট টু রাইট যাচ্ছি, পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সর্ববহিস্থ একই কক্ষে একটা করে নতুন ইলেকট্রন কি হচ্ছে? যুক্ত হচ্ছে। সর্ববহিস্থ একই কক্ষে একটা করে নতুন ইলেকট্রন কি হচ্ছে? যুক্ত হচ্ছে, যার ফলে এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বলছি? এই একই কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য এই ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয় চার্জ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয় চার্জও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই কারণে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান বা জেড এফেক্টিভের মান ক্রমশ বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমার কারণ। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা কি পড়লাম? আমরা শিল্ডিং এফেক্ট শিখলাম বা স্ক্রিনিং এফেক্ট শিখলাম, তারপর শিখলাম তার ফলশ্রুতি এফেক্টিভ নিউক্লিয় চার্জ, এবং তার সাথে সাথে আমরা শিখলাম কি? লেফট টু রাইট গেলে জেড এফেক্টিভের মান ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু কোনো গ্রুপের টপ টু বটম নামলে আমার জেড এফেক্টিভের মান খুব একটা পরিবর্তিত হয় না। ওকে, চলো এইবার আমরা শুরু করব পর্যায়বৃত্ত ধর্ম, বা যাকে ইংলিশে বলে পিরিয়ডিক প্রপার্টিজ। ওকে, বানান যদি একটু ভুল হয়ে যায় একটু ক্ষমা করে দিও। আচ্ছা, এবার আমরা পড়ব প্রথম পর্যায়বৃত্ত ধর্ম, সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ তথা আকার। প্রথম পর্যায়বৃত্ত ধর্ম কি? পরমাণুর ব্যাসার্ধ তথা আকার। অর্থাৎ
অ্যাটমিক রেডিয়াই। ওকে, রেডিয়াই বলতে এটা প্লুরাল ফর্ম, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই অ্যান্ড অ্যাটমিক সাইজ, অ্যাটমিক রেডিয়াই অ্যান্ড অ্যাটমিক সাইজ। ওকে, একই জিনিস, রেডিয়াসও যা সাইজও তা, ব্যাসার্ধও যা আকারও ঠিক তাই, একই জিনিস, কোনো আলাদা কিছু নয়। এবার আমরা দেখি ব্যাসার্ধ কি জিনিস। ওকে, দেখো এই হচ্ছে আমার নিউক্লিয়াস আর এই হচ্ছে আমার লার্জ শেল যার মধ্যে ইলেকট্রন আছে। ওকে, এই হচ্ছে আমার নিউক্লিয়াস আর এই হচ্ছে আমার লার্জ শেল যার মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। একেই আমরা কি বলছি, ভ্যালেন্স শেল, বা বাংলায় বলে যোজ্যতা কক্ষ বা সর্ববহিস্থ কক্ষ। ওকে, এই সর্ববহিস্থ কক্ষ আর নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, এই সর্ববহিস্থ কক্ষ আর নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে কি আমার আর, আর ইজ ইকাল টু কি, পরমাণু ব্যাসার্ধ। ওকে, তাহলে কি বললাম, সর্ববহিস্থ কক্ষ আর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি আমার পারমাণবিক ব্যাসার্ধ। আর পারমাণবিক ব্যাসার্ধ জানা থাকলে সেখান থেকে আমরা পরমাণুর আকার খুব সহজেই বার করে নিতে পারি। এবং ফর্মুলাটা কি, 4/3 পাই আর কিউব। কেন স্যার এই ফর্মুলা ইউজ করছি, কারণ আমরা পরমাণুর আকারকে গোলাকার ধরে নিই, পরমাণুর আকারকে কি ধরে নিই, গোলাকার ধরে নিই। আর যদি আমি পরমাণুর ব্যাসার্ধ জানতে পারি, সেখান থেকে পরমাণুর আকার কি করে বার করব, 4/3 পাই আর কিউব, এই ফর্মুলা ইউজ করেই বার করে নিতে পারবো। ওকে, তাহলে এই গেল আমার পারমাণবিক ব্যাসার্ধ, সেটা কি, নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের মধ্যে এই দূরত্ব বা ডিস্টেন্সটাই হচ্ছে কি আমার পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস। ওকে, এইবার আমরা দেখি অ্যাটমিক রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই। ওকে, দেখো অ্যাটমিক রেডিয়াই আবার 3 রকম, অ্যাটমিক রেডিয়াই 3 রকম। কি কি আছে এর মধ্যে, আমরা বলতে পারি আছে মেটালিক রেডিয়াই, মেটালিক রেডিয়াই মানে বাংলায় যাকে বলছে ধাতব ব্যাসার্ধ। ওকে, ধাতব ব্যাসার্ধ কাদের ক্ষেত্রে বার করা, ধাতব ক্লাসে দুটি ধাতব পরমাণুর ভেতর দূরত্বটাকেই কি বলা হয়, ধাতব ব্যাসার্ধ। কি বললাম, ধাতব ক্লাসে দুটি ধাতব পরমাণুর মধ্যবর্তী দূরত্বটাকেই কি বলা হয়, ধাতব ব্যাসার্ধ। ওকে, তাহলে সোজা কথায় ধাতব পরমাণুর ব্যাসার্ধই হচ্ছে কি আমার ধাতব ব্যাসার্ধ। এরপর এরপর হচ্ছে আমার কোভ্যালেন্ট রেডিয়াই, কোভ্যালেন্ট রেডিয়াই মানে সমযোজী ব্যাসার্ধ, অর্থাৎ সমযোজী অণুর ব্যাসার্ধই হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। 3 নম্বর হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, ভ্যান ডার ওয়ালস রেডিয়াই মানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাসগুলি এক পরমাণু হওয়ায় ওদের ব্যাসার্ধটা ভ্যান ডার ওয়ালস পদ্ধতিতে পরিমাপ করা হয়, তাই ওদের ব্যাসার্ধটাকেই আমরা কি বলি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে এটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। ওকে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ব্যাসার্ধ আমরা ভ্যান ডার ওয়ালস পদ্ধতিতে পরিমাপ করি, তাই আমরা তাকে বলছি কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওকে, তাহলে আমি 3টে পেলাম, একটা হচ্ছে ধাতব পরমাণুর ব্যাসার্ধটাকে আমরা বলছি মেটালিক রেডিয়াই, সমযোজী অণুর ব্যাসার্ধটাকে আমরা বলছি কি কোভ্যালেন্ট রেডিয়াই, আর নিষ্ক্রিয় গ্যাসগুলি এক পরমাণু হওয়ায় ওদের ব্যাসার্ধটা আমরা ভ্যান ডার ওয়ালস পদ্ধতিতে পরিমাপ করি, তাই ওদের ব্যাসার্ধটাকে কি বলা হয়, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বা ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। এই যে 3টে আমরা রেডিয়াস পেলাম বা ব্যাসার্ধ পেলাম, এটা আমরা ডিটেলসে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে পড়ব। ওকে, এই 3টে ব্যাসার্ধ আমরা ডিটেলসে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে পড়ব। আপাতত এখান থেকে আমরা কি জানবো, আপাতত আমরা জানবো পারমাণবিক ব্যাসার্ধ 3 রকম হয়, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, একটা সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। যাদের ব্যাসার্ধ মানে কাদের ব্যাসার্ধ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, নিষ্ক্রিয় গ্যাসের ব্যাসার্ধগুলো ভ্যান ডার ওয়ালস পদ্ধতিতে পরিমাপ করা হয়। ওকে, এবার এখানে আর একটা জিনিস আমাকে জানতে হবে, ব্যাসার্ধের
ব্যাসার্ধের মানের ক্রম, সরি, ব্যাসার্ধের মানের ক্রম। ওকে, এই তিনটের মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান কি হয়? সবচেয়ে বেশি হয়। এই তিনটের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি হয়। তারপরে আসে এমআর, এমআর মানে মেটালিক রেডিয়াস, মানে ধাতব ব্যাসার্ধ। আর সবচেয়ে শেষে কি হয়? সিআর, সিআর মানে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, তারপরে আসে ধাতব ব্যাসার্ধ, তারপর আসে কি? সমযোজী ব্যাসার্ধ। এটাই হচ্ছে এই তিনটের ব্যাসার্ধের মানের ক্রম। এবং আমাদের এই চ্যাপ্টারে এটা কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। ওকে, এই চ্যাপ্টারে আমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, সবচেয়ে ব্যাসার্ধের মানের ক্রম যদি আমরা দেখি, তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, তারপরে ধাতব ব্যাসার্ধের মান, আর সবচেয়ে ছোট হচ্ছে সমযোজী ব্যাসার্ধের মান। এটা আমাকে মনে রাখতে হবে। চল নেক্সট। আচ্ছা, এবার আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পারমাণবিক ব্যাসার্ধ, যাকে আমি আর দিয়ে চিহ্নিত করছি, এটা কার উপর নির্ভর করে? পারমাণবিক ব্যাসার্ধ ভ্যারিজ অ্যাজ এন বাই জেড এফেক্টিভ। পারমাণবিক ব্যাসার্ধ ভ্যারিজ অ্যাজ এন বাই জেড এফেক্টিভ, যেখানে এনটা কি? এনটা হচ্ছে আমার কক্ষ সংখ্যা বা সেল নাম্বার, কক্ষ সংখ্যা বা সেল নাম্বার বা নাম্বার অফ শেলস। ওকে, জেড এফেক্টিভ কি? আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। জেড এফেক্টিভ হচ্ছে এফেক্টিভ নিউক্লিয় চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান। তাহলে এখান থেকে যদি আমি এটাকে একটু খেয়াল রাখি, তাহলে আমি দেখতে পাবো পারমাণবিক ব্যাসার্ধের সঙ্গে নাম্বার অফ সেলের ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন, মানে সমানুপাতিক সম্পর্ক, আর জেড এফেক্টিভের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কক্ষ সংখ্যার সঙ্গে ব্যাসার্ধের ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক, আর এফেক্টিভ নিউক্লিয় চার্জের সঙ্গে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে এটা যদি হয়, তাহলে যেটা দেখা যায়, আমরা যদি কোনো পর্যায়ে লেফট টু রাইট যাই, তাহলে কি হয়? আমরা যদি কোনো পর্যায়ে লেফট টু রাইট যাই, তাহলে দেখা যায় পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার, পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার ক্রমশ হ্রাস পায়। তাহলে কি জানলাম? কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যায়, অর্থাৎ কোনো পর্যায়ে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায় স্যার? দেখো কেন হ্রাস পায়, তার কারণ কিছুক্ষণ আগেই আমরা শিখেছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, এবার দেখো জেড এফেক্টিভের সঙ্গে আর এর সম্পর্ক কি? জেড এফেক্টিভের সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এর মান বৃদ্ধি পেলে এর মান কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে যেহেতু কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, তাই পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? ক্রমশ ছোট হয়ে যায়। তাহলে কারণটা আমরা কি লিখছি? কারণ লেফট টু রাইট গেলে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, এবং কোনো পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাও, দেখবে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, কিন্তু কক্ষ সংখ্যা কি থাকে? একই থাকে। অর্থাৎ কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে
জেড এফেক্টিভের মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার এন কক্ষ সংখ্যা কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। এন কক্ষ সংখ্যা কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। ওকে, আর যেহেতু জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, তাই পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। কখন হ্রাস পায়, কোনো পর্যায়ে যদি আমি লেফট টু রাইট এগোই। এবার স্যার টপ টু বটম গেলে কি হবে, টপ টু বটম গেলে কি হবে চলো দেখে নি। টপ টু বটম, তাহলে কোন গ্রুপের উপর থেকে যদি আমি নিচে নামি তাহলে কি হয় স্যার, তাহলে যেটা দেখা যায় পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার, পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার ক্রমশ বৃদ্ধি পায়। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার ক্রমশ কি হয়, বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়, কোনো গ্রুপের ওপর থেকে যখন আমি নিচে নামি। এবার দেখো আমি আগেই বলেছি তোমাদের, দেখো ওকে, টপ টু বটম গেলে জেড এফেক্টিভের মান প্রায় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কোন গ্রুপের ওপর থেকে নিচে নামলে জেড এফেক্টিভের মান কি হয়, পরিবর্তিত হয় না। জেড এফেক্টিভের মান কি হয়, পরিবর্তিত হয় না। ওকে, তাহলে দেখো আমরা যদি টপ টু বটম যাই তাহলে আমার জেড এফেক্টিভের মান কি থাকে, আমার জেড এফেক্টিভের মান কি থাকে, কনস্ট্যান্ট হয়ে যায়। জেড এফেক্টিভের মান কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে জেড এফেক্টিভের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার ব্যাসার্ধ আর শুধুমাত্র কক্ষ সংখ্যার উপর নির্ভর করবে। জেড এফেক্টিভের মান যদি কনস্ট্যান্ট হয় আমার ব্যাসার্ধ শুধুমাত্র কক্ষ সংখ্যার উপর নির্ভর করবে, অর্থাৎ কক্ষ সংখ্যা যত বৃদ্ধি পাবে ব্যাসার্ধ কি হবে, তত বৃদ্ধি পাবে। চলো তাহলে ব্যাপারটা বুঝে নি, আরো একটু ডিটেলসে বুঝে নি। তাহলে দেখো এটা গেছে আমার, এটা হচ্ছে আমার পিরিয়ড 2, তারপর আমি লিখছি পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5। এখানে লিখলাম ফ্লোরিন, তার নিচে কি হবে ক্লোরিন, তার নিচে কি হবে ব্রোমিন, তার নিচে কি হবে আয়োডিন। দেখো ফ্লোরিনটা যেহেতু দ্বিতীয় পর্যায়ে থাকে তাই এর ইলেকট্রন বিন্যাস কি হয়েছে 2s2 2p5। তাহলে ক্লোরিন কোন পর্যায়ে থাকে, ক্লোরিন তৃতীয় পর্যায়ে থাকে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 3s2 3p5। ব্রোমিন চতুর্থ পর্যায়ে থাকে তাই এর ইলেকট্রন বিন্যাস কি হবে 4s2 4p5। ওকে, আয়োডিন পঞ্চম পর্যায়ে থাকে তাই এর ইলেকট্রন বিন্যাস কি হবে 5s2 5p5। 5s2 5p5। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লুরিনের কক্ষ সংখ্যা n = কত 2, ক্লোরিনের কক্ষ সংখ্যা n = কি 3, ব্রোমিনের কক্ষ সংখ্যা n = কত 4, আয়োডিনের কক্ষ সংখ্যা n = কত 5। কি করে বার করছি, কারণ পিরিয়ড নাম্বার = কি সেল নাম্বার। ওকে, যেহেতু ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ে থাকে তাই কক্ষ সংখ্যা n = কত 2, ক্লোরিন যেহেতু তৃতীয় পর্যায়ে থাকে তাই কক্ষ সংখ্যা n = কি 3, ব্রোমিন চতুর্থ পর্যায়ে থাকে তাই n = 4, আয়োডিন পঞ্চম পর্যায়ে থাকে তাই n = কি 5। এবার দেখো তার মানে যত আমি উপর থেকে নিচে নামছি দেখো কক্ষ সংখ্যা 1 একক করে বৃদ্ধি পাচ্ছে, কক্ষ সংখ্যা 1 একক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কক্ষ সংখ্যা বৃদ্ধি পেলে সর্ববহিস্থ কক্ষ আর নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স কি হয়ে যাবে, বেড়ে যাবে। ডিসটেন্স বেড়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে, বেড়ে যাবে। দেখো ওপর থেকে নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি কক্ষ সংখ্যা 1 একক করে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে কক্ষ সংখ্যা তোমার যদি এইভাবে বৃদ্ধি পায় 1 একক করে তাহলে সর্ববহিস্থ কক্ষ আর নিউক্লিয়াস এদের মাঝখানে ডিসটেন্সটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ডিসটেন্স বেড়ে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওকে, তাই যেটা দেখা যায় যে ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার কি হয়, ক্রমশ বৃদ্ধি পায়। কারণ পর্যায় সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কক্ষ সংখ্যা বা সেল নাম্বার কি হয়, বৃদ্ধি পায়। তাহলে কক্ষ সংখ্যা বৃদ্ধি পায় বলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়।
ওকে, বুঝতে পারলে তোমরা সবাই? ওকে, তাহলে আমরা কি দেখলাম? লেফট টু রাইট গেলে পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার ক্রমশ হ্রাস পায়, আর টপ টু বটম গেলে পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার ক্রমশ কি হয়? বৃদ্ধি পায়। চল নেক্সট। চলো কিছু কোশ্চেন করে নিই। দেখো এখানে আমি দিয়েছি ব্যাসার্ধের সঠিক ক্রম অনুসারে সাজাও, ব্যাসার্ধের সঠিক ক্রম অনুসারে সাজাও। এখানে আমি নিয়েছি পর্যায় 2, আর কি নিয়েছি? পর্যায় 3। আমি এক্ষুনি বললাম কোন পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যাই, ব্যাসার্ধ কি হবে? ক্রমশ হ্রাস পাবে। ব্যাসার্ধ কি হবে? ক্রমশ হ্রাস পাবে। তার মানে আমি যদি লিথিয়াম থেকে নিয়নের দিকে যাই, তাহলে এইভাবে ব্যাসার্ধ চেঞ্জ হবে। সরি, ভুল করলাম। ব্যাসার্ধ কি হবে? ক্রমশ হ্রাস পাবে। ক্রমশ হ্রাস পাবে মানে এই হবে। যেই ফ্লুরিন ক্রস করে আমি নিয়নে যাব, দেখব নিয়নের পারমাণবিক ব্যাসার্ধ ফ্লুরিনের থেকে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। নিয়নের পারমাণবিক ব্যাসার্ধ ফ্লুরিনের থেকে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ওকে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ ঠিক তার আগে গ্রুপ 17 মৌলগুলির ব্যাসার্ধ অপেক্ষা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। কেন হয়ে যায় স্যার? কেন হয়ে যায়? যদি আমি নিয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 2s2 2p6, অর্থাৎ ওদের উপকক্ষগুলি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, যার জন্য সেখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল অপেক্ষাকৃত তীব্র হয়। অর্থাৎ সেখানে কি হয়? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল অপেক্ষাকৃত অনেক বেশি হয়। আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল অনেক বেশি হওয়ার জন্য ওর আকার কিছুটা বড় হয়ে যায়। ওর আকার কিছুটা বড় হয়ে যায়। এছাড়া আর কি কারণ বলতে পারি? দেখো নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এর ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। এর ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তার আগে আছে কি? ফ্লুরিন F2। F2 একটা কি? সমযোজী অণু। সমযোজী অণুর ব্যাসার্ধটাকে আমরা কি বলি? কোভ্যালেন্ট রেডিয়াস। সমযোজী অণুর ব্যাসার্ধটাকে আমরা কি বলি? কোভ্যালেন্ট রেডিয়াস। এখন কার মান বেশি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান বেশি না সমযোজী ব্যাসার্ধের মান বেশি? আমরা কিছুক্ষণ আগেই পড়লাম ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান কোভ্যালেন্ট ব্যাসার্ধ, মানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সমযোজী ব্যাসার্ধের থেকে কি হয়? বেশি হয়। যেহেতু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান বেশি হয়, তাই নিয়নের ব্যাসার্ধ ফ্লুরিনের থেকে বেশি হয়। কোথায় দেখলাম? চলো একটু দেখে নিই। এই দেখো এখানে দেখেছি, দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের থেকে কি হয়? বেশি হয়। যেহেতু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সমযোজী ব্যাসার্ধের মানের থেকে বেশি হয়, তাই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 17 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় বেশি হয়। চলো নেক্সট। ওকে, তাহলে এবার আমরা দেখি পর্যায় 3। তাহলে পর্যায় 3 বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কি হয়? ক্রমশ ছোট হয়। তাহলে এক্ষেত্রেও কি হবে? ঠিক এইরকম হবে। আর আর্গনেরটা কি হবে? ক্লোরিনের থেকে বেশি হবে। এই আর্গনের পারমাণবিক ব্যাসার্ধ, আর্গন কি? একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই এর ব্যাসার্ধ ক্লোরিনের থেকে কি হবে? বেশি হবে। ওকে, এটাই হচ্ছে আমার পর্যায় বরাবর ব্যাসার্ধের সঠিক ক্রম। চল এবার আমরা চলে আসি গ্রুপ ওয়াইজ। আমরা দেখি গ্রুপ ওয়াইজ ব্যাসার্ধের সঠিক ক্রম কি হবে। গ্রুপ ওয়াইজ ব্যাসার্ধের সঠিক ক্রম কি হবে? আমরা কিছুক্ষণ আগেই পড়েছি কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়? ক্রমশ বৃদ্ধি পায়। কি বললাম? কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ বৃদ্ধি পায়, এবং এই ট্রেন্ডটা গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত মেনে চলে। অর্থাৎ গ্রুপ 14 থেকে 17 পর্যন্ত কোনো এক্সেপশন নেই। এক্ষেত্রে যত ওপর থেকে আমি নিচে নামবো, অ্যাটমিক রেডিয়াই কি করবে? ইনক্রিজ। ওর অ্যাটমিক রেডিয়াই কি করবে? ইনক্রিজ। অ্যাটমিক রেডিয়াই কি করবে? ইনক্রিজ। কিন্তু এই গ্রুপ 13 এ কিন্তু একটা এক্সেপশন আছে, এবং যার জন্য গ্রুপ 13 এর ব্যাসার্ধের ক্রম তোমাকে জানতে চাইতেই পারে। গ্রুপ 13 এ কিন্তু একটা এক্সেপশন আমার আছে। চলো গ্রুপ 13টা আমরা একটু দেখে নিই।
ওকে, তাহলে গ্রুপ 13-এ আমার কে আছে? আমার আছে বোরন, আমার আছে অ্যালুমিনিয়াম, আমার আছে গ্যালিয়াম, আমার আছে ইন্ডিয়াম, আমার আছে থ্যালিয়াম। ওকে, যদি গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি যদি দেখি, গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস করে যদি আমি বার করি, তাহলে দেখব আর্গন 3d10 4s2 4p1, আর্গন 3d10 4s2 4p1। এখানে যোজ্যতা কক্ষকে 4s এবং 4p, এবং ভ্যালেন্স শেলের আগে কি আছে? 3d কক্ষক আছে। ভ্যালেন্স শেলের আগে কি আছে? ভর্তি 3d কক্ষক আছে। আর আজকেরই আমরা পড়েছি ডি কক্ষকের শিল্ডিং এফেক্টের মান কি? অত্যন্ত পুওর, পুওর শিল্ডিং এফেক্ট, পুওর শিল্ডিং এফেক্ট। ওকে, ডি কক্ষকের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম। ডি কক্ষকের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম। অর্থাৎ আমরা কি জানি? জেড এফেক্টিভ ইজিক্যাল টু কি? জেড মাইনাস সিগমা। ডি ডি উপকক্ষের বা ডি কক্ষকের সিগমা ভ্যালুর মান কি? অত্যন্ত কম। সিগমা ভ্যালুর মান কি? অত্যন্ত কম। সিগমা ভ্যালুর মান অত্যন্ত কম হওয়ার জন্য এর ক্ষেত্রে জেড এফেক্টিভের মান কি হয়ে যায়? বেড়ে যায়। জেড এফেক্টিভের মান কি হয়ে যায়? বেড়ে যায়। আর আমরা জানি জেড এফেক্টিভের মান যদি বেড়ে যায়, পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়ে যায়? ছোট হয়ে যায় বা কমে যায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আমরা আজকেরই শিখেছি জেড এফেক্টিভের মান যত বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়ে যায়? তত ছোট হয়ে যায়। এবার দেখো গ্যালিয়াম, গ্যালিয়ামের অভ্যন্তরীণ কক্ষে কি আছে? 3d উপকক্ষ আছে। আর ডি উপকক্ষের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম। অর্থাৎ সিগমা ভ্যালু কি? অত্যন্ত কম। সিগমা ভ্যালু কম হওয়ার জন্য জেড এফেক্টিভের মান কি? অত্যন্ত বেশি। আর জেড এফেক্টিভের মান যদি বেশি হয়, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। তাই গ্যালিয়ামের ব্যাসার্ধ কি হয়ে যায়? অ্যালুমিনিয়ামের থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। অ্যালুমিনিয়ামের থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। কিন্তু হওয়া উচিত কি ছিল? অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম, অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম, আর উপর থেকে নিচে নামলে আকার কি হয়? ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামের আকার কি হওয়া উচিত ছিল? বেশি হওয়া উচিত ছিল। কিন্তু ডি উপকক্ষের পোর শিল্ডিং এফেক্টের জন্য গ্যালিয়ামের আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। কার থেকে ছোট হয়ে যায়? অ্যালুমিনিয়ামের থেকে ছোট হয়ে যায়। তাহলে এর সঠিক ক্রম কি? তাহলে ব্যাসার্ধের সঠিক ক্রম, ব্যাসার্ধের সঠিক ক্রম। প্রথমে হচ্ছে বোরন, তারপরে কি আসবে? বোরনের পরে গ্যালিয়াম, গ্যালিয়ামের থেকে বেশি কার? অ্যালুমিনিয়ামে, তারপরে কে? ইন্ডিয়াম, তারপরে কে? থ্যালিয়াম। তাহলে শুধুমাত্র চেঞ্জ কোথায় হলো? শুধুমাত্র চেঞ্জ হলো গ্যালিয়ামের ব্যাসার্ধ অ্যালুমিনিয়ামের থেকে কি হয়ে গেল? কমে গেল। তার কারণ গ্যালিয়ামের অভ্যন্তরীণ কক্ষে কি আছে? 3d উপকক্ষ আছে। আর 3d উপকক্ষে দুর্বল আবরণী প্রভাবের জন্য ওর সিগমার ভ্যালু কি হয়? কম হয়। সিগমার ভ্যালু কম হওয়ার জন্য জেড এফেক্টিভের মান কি হয়? বেশি হয়। আর জেড এফেক্টিভের মান যদি বেশি হয়, আমরা এক্ষুনি শিখেছি পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এবং সেই কারণে গ্যালিয়ামের ব্যাসার্ধ অ্যালুমিনিয়ামের থেকে কি হয়ে যায়? কমে যায়। ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা পড়েছি এস আর পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। এবার আমরা শিখব ডি আর এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে চেঞ্জ হবে। চলো নেক্সট, তাহলে চলো আমরা লিখি। ওকে, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে আমরা আগের দিনই পড়েছি ডি ব্লক মৌল কাদের বলা হয়? যে সমস্ত মৌলের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ ডি উপকক্ষে প্রবেশ করে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনগুলি, পার্থক্য সূচক ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ n-1d উপকক্ষে প্রবেশ করে, n-1d উপকক্ষে প্রবেশ করে।
তার মানে ডি ব্লক মৌল মানে তাদের অভ্যন্তরীণ কক্ষে কি আছে, n-d উপকক্ষ। আরে এক্ষুনি আমরা শিখলাম ডি উপকক্ষের আবরণী প্রভাবের মান কি, অত্যন্ত কম। আবরণী প্রভাবের মান অত্যন্ত কম হলে জেড এফেক্টিভের মান কি হয়, অত্যন্ত বেশি হয়। আর জেড এফেক্টিভের মান যত বেশি হয় পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়, তত সংকুচিত হয়ে যায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়, তত সংকুচিত হয়ে যায়। তাহলে উপকক্ষে প্রবেশ করে। এখন ডি কক্ষকের দুর্বল আবরণী প্রভাবের জন্য জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়। এর ফলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ সংকুচিত হয়, ক্রমশ ছোট হয়ে যায়, মানে সংকুচিত হয়। ওকে, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে এই সংকোচনকে, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে এই ব্যাসার্ধের এই সংকোচনকে ডি সংকোচন বা সন্ধিগত সংকোচন বলে। ডি সংকোচন বা সন্ধিগত সংকোচন বলে। ওকে, এবার ডি ব্লক মৌল সম্বন্ধে আরো ডিটেলসে আমরা ক্লাস 12-এ আলোচনা করব, কারণ ক্লাস 12-এ ডি অ্যান্ড এফ ব্লক মৌল বলে একটা আলাদা চ্যাপ্টার আছে। সেখানে ডি ব্লক মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যখন আমরা ক্লাস 12-এ উঠব তখন ডি ব্লক মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ আরো ডিটেলসে পড়াশোনা করব। আপাতত এই অবধি এই চ্যাপ্টারে থাকুক। ওকে, এই চ্যাপ্টারে আমরা এর বেশি জানার আমাদের দরকার নেই। এবার আমরা চলে আসি এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে কি হয়, এফ ব্লক মৌল। ওকে, এফ ব্লক মৌল কাদের বলে, আগের ভিডিওতে দেখেছি। যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ n-2f উপকক্ষে প্রবেশ করে তাদেরকেই বলা হয় কি, এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ n-2f উপকক্ষে প্রবেশ করে, n-2f উপকক্ষে প্রবেশ করে। এখানে একটা কথা বলার আছে যে এফ ব্লক মৌল কারা, আমরা আগের দিনই পড়েছি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, এরাই হচ্ছে কি আমার এফ ব্লক মৌল। ল্যান্থানাইডস কারা, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌলকে কি বলা হয়, ল্যান্থানাইডস, এবং থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টা মৌলকে আমরা কি বলি, অ্যাক্টিনাইডস। এখন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ডি আর এফ উপকক্ষের আবরণী প্রভাবের মান কি অত্যন্ত কম, এবং ডি অপেক্ষা এফ কক্ষকের আবরণী ক্ষমতার মান আরো কম। তাহলে এখন এফ কক্ষকের দুর্বল আবরণী প্রভাবের জন্য কি হয়, সেই আগের মতোই জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়। আর আমরা দেখলাম জেড এফেক্টিভের মান যত বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ সংকুচিত হয়ে যায়, এবং এর ফলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ সংকুচিত হয়। পারমাণবিক ব্যাসার্ধ সংকুচিত হয়। ব্যাসার্ধের এই সংকোচনকে এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে বলা হয় এফ সংকোচন। এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে বলা হয় কি, এফ সংকোচন বলে।
ওকে, এফ ব্লক মৌলগুলির ক্ষেত্রে কি বলা হয়? এফ সংকোচন বলে। ল্যান্থানাইট, এবার বলছি যে এফ ব্লক মৌল কারা? ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস। তাহলে ল্যান্থানাইটস মৌলগুলির ক্ষেত্রে এই সংকোচনকে ল্যান্থানাইট সংকোচন বলে। ল্যান্থানাইট সংকোচন বলে। এবং অ্যাক্টিনাইটস মৌলগুলির ক্ষেত্রে এই সংকোচনকে অ্যাক্টিনাইট সংকোচন বলে। ওকে, বুঝতে পারলে? তার মানে ল্যান্থানাইট সংকোচন কি? দেখা যায় যে ল্যান্থানাইট মৌলগুলি মানে ল্যান্থানাম পরবর্তী সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত গেলে দেখা যায় ওদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধের মান ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাসার্ধের এই হ্রাস পাওয়াটাকে ল্যান্থানাইটস মৌলগুলির ক্ষেত্রে কি বলা হয়? ল্যান্থানাইট সংকোচন। ঠিক একই রকম দেখা যায় অ্যাক্টিনাইটস গুলোর ক্ষেত্রে, অর্থাৎ থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত গেলে দেখা যায় ওদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাসার্ধের এই সংকোচনকে অ্যাক্টিনাইটস মৌলগুলির ক্ষেত্রে কি বলা হয়? অ্যাক্টিনাইট সংকোচন। এইবার এখানে একটা কথা বলার আছে যে ল্যান্থানাইট সংকোচন কেন দেখা যায়? ল্যান্থানাইটস গুলির মধ্যে থাকে 4f উপকক্ষ, আর 4f উপকক্ষের দুর্বল আবরণী প্রভাবের জন্য জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, আর জেড এফেক্টিভের মান বৃদ্ধি পেলে ওদের পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ ছোট হয়ে যায় বা ক্রমশ হ্রাস পায়। অ্যাক্টিনাইটস গুলির ক্ষেত্রে কেন অ্যাক্টিনাইট সংকোচন দেখা যায়? যদি আমরা অ্যাক্টিনাইটস গুলোর ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে দেখব ওদের অভ্যন্তরীণ কক্ষে 5f উপকক্ষ বা 5f অরবিটাল থাকে। তাহলে 5f অরবিটালের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম, এবং যার ফলে জেড এফেক্টিভের মান অত্যন্ত বেশি হয়, এবং যার জন্য অ্যাক্টিনাইটস মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়ে যায়? ক্রমশ কমে যায়, এবং ব্যাসার্ধের এই সংকোচনকে আমরা কি বলি? অ্যাক্টিনাইট সংকোচন। এখানে আরো একটা কথা আমার বলার আছে, ল্যান্থানামের ভেতর কে থাকে? ল্যান্থানামের এই ঘরে থাকে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল, যাদেরকে আমরা কি বলি? ল্যান্থানাইটস। ওকে, তাহলে এই সিরিয়াম থেকে লুটেশিয়াম এরাই হচ্ছে আমার ল্যান্থানাইটস মৌল, আর এদের ব্যাসার্ধের সংকোচনকেই কি বলা হয়? ল্যান্থানাইট সংকোচন। তার মানে ল্যান্থানাইট সংকোচন এই সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলির মধ্যে দেখা যায় না, শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাহলে কি বললাম? ল্যান্থানাইট সংকোচন সিরিয়াম আর লুটেশিয়ামের মানে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে না। ওকে, ল্যান্থানাম পরবর্তী মৌলগুলির ক্ষেত্রেও ল্যান্থানাইট সংকোচনের প্রভাব দেখা যায়। তাহলে কি বললাম? এই ল্যান্থানাইট সংকোচন শুধুমাত্র সিরিয়াম আর লুটেশিয়াম পর্যন্ত দেখা যায় না, এই ল্যান্থানাইট সংকোচনের প্রভাব ল্যান্থানাম পরবর্তী মৌল ক্ষেত্রেও কি করা হয়? দেখা যায়। তাহলে ল্যান্থানাম পরবর্তী মৌলগুলির ক্ষেত্রেও ল্যান্থানাইট সংকোচনের প্রভাব দেখা যায়। তাহলে সেই ল্যান্থানাম পরবর্তী মৌলকে, সেই ল্যান্থানাম পরবর্তী মৌল হচ্ছে হফনিয়াম। ওকে, তারপরে ট্যান্টালাম, তারপরে টাংস্টেন, তারপরে রেনিয়াম, তারপরে অসমিয়াম, তারপরে হচ্ছে ইরাডিয়াম, তারপরে হচ্ছে প্লাটিনাম। ওকে, তারপরে হচ্ছে গোল্ড, অ্যান্ড তারপরে হচ্ছে আমার মার্কারি। ওকে, তারপরে হচ্ছে আমার মার্কারি। এরা হচ্ছে ল্যান্থানাম পরবর্তী মৌল। তাহলে এই ল্যান্থানাইট সংকোচনের প্রভাব শুধুমাত্র সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই সংকোচনের প্রভাব আমার ল্যান্থানাম পরবর্তী মৌল অর্থাৎ হফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত প্রত্যেকের মধ্যে দেখা যায়। তাহলে এই ল্যান্থানাইট সংকোচনের প্রভাব হফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত প্রত্যেকটা মৌলগুলির ক্ষেত্রে এই প্রভাব কি করা হয়? লক্ষ্য করা যায়। এবং তার ফলশ্রুতি কি হয়? তার ফলশ্রুতি থেকে একটা কোশ্চেন দেয়। কি কোশ্চেন দেয়? যেমন হচ্ছে জার্কোনিয়াম হফনিয়াম।
তারপরে নাওবিয়াম, ট্যান্টালাম, এরকম প্রচুর আছে। আমি বলতে পারি সিলভার অ্যান্ড গোল্ড, সিলভার অ্যান্ড গোল্ড। অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, এটা আমার পঞ্চম পর্যায়ে থাকে, এটা আমার ষষ্ঠ পর্যায়ে থাকে। ওকে, এটা এই জার্কোনিয়াম, নায়োবিয়াম, তারপরে সিলভার, এরা পঞ্চম পর্যায়ে থাকে। আর ষষ্ঠ পর্যায়ে কে থাকে, হফনিয়াম, ট্যান্টালাম এবং গোল্ড। এবং আমরা জানি উপর থেকে নিচে নামলে আকার কি হওয়া উচিত, বেশি হওয়া উচিত, কিন্তু না না, সেটা দেখা যায় না। দেখা যায় কি, দেখা যায় জার্কোনিয়াম আর হফনিয়াম। ওকে, জার্কোনিয়াম ও হফনিয়াম বা নায়োবিয়াম ও ট্যান্টালাম, আর কি সিলভার অ্যান্ড গোল্ড, এদের প্রত্যেকের পারমাণবিক মানে এই জোড়দ্বয়ের পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়, প্রায় সমান হয়। পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয়। তোমাকে প্রশ্ন করবে কারণ কি, কারণ কি এদের পারমাণবিক ব্যাসার্ধ সমান হয় কেন, জার্কোনিয়াম আর হফনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সমান হয় কেন? কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি এই ল্যান্থানাইট সংকোচনের প্রভাব হফনিয়ামের মধ্যেও দেখা যায়। যেহেতু ল্যান্থানাইট সংকোচনের প্রভাব হফনিয়ামের মধ্যে দেখা যায়, তাই এই ল্যান্থানাইট সংকোচনের কারণে জার্কোনিয়াম, হফনিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম, সিলভার, গোল্ড, এদের পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়, প্রায় সমান হয়। তাহলে কারণটা কি, ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট সংকোচন। এবং ডাইরেক্ট কোশ্চেন করবে এখান থেকে, তোমাকে বলবে জার্কোনিয়াম আর হফনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান প্রায় সমান হয় কেন, কারণ কি, কারণ হচ্ছে কি ল্যান্থানাইট সংকোচন। ক্লিয়ার, সবাই বুঝলে? চলো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। এবার আমরা পড়বো আয়নীয় ব্যাসার্ধ, বা যাকে ইংলিশে বলে আয়নিক রেডিয়াই। আয়নিক রেডিয়াই। ওকে, ফার্স্ট পয়েন্টে কি দেওয়া আছে দেখো, ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় ছোট হয়। ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় ছোট হয়। তাহলে এই Na আর নিলাম কি Na+। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় কি হয়ে যায়, ছোট হয়ে যায়। ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায় স্যার? দেখো, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11, তাই এর প্রোটন সংখ্যা কত, 11, এবং ইলেকট্রন সংখ্যাও কত, 11। Na প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কম হবে, কত হবে, 10টা ইলেকট্রন। তাহলে দেখো এই Na+ তুমি যদি দেখো, তাহলে Na+ এর মধ্যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং প্রোটন সংখ্যা বেশি হওয়ার জন্য নিউক্লিয় চার্জ অর্থাৎ জেড এফেক্টিভের মান কি হয়ে যায়, বেশি হয়ে যায়। আর জেড এফেক্টিভের মান বেশি হলে পারমাণবিক ব্যাসার্ধের মান কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে কি বললাম, উৎপন্ন ক্যাটায়নে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি হয়। তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি হওয়ায় জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান কি হয়, বৃদ্ধি পায়। আর এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান যদি বৃদ্ধি পায়, তাহলে তার আকার কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এই কারণে ক্যাটায়নের আকার পরমাণুর তুলনায় ছোট হয়ে যায়। তাহলে কারণটা কি লিখব, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি হয়। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি হয়। ফলস্বরূপ ফলে জেড এফেক্টিভের মান বৃদ্ধি পায়, ওকে। আর জেড এফেক্টিভের মান বৃদ্ধি পেলে ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এটাই হচ্ছে আমার কারণ। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আর একটা কি পয়েন্ট বলেছে, এখানে বলেছে অ্যানায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় বৃহত্তর হয়। তাহলে কি বলছে, এই হচ্ছে O2-, এই হচ্ছে O। তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ তার পরমাণুর তুলনায় কি হয়ে যায়, বৃহত্তর হয়ে যায় বা বড় হয়। কেন হয়, তাহলে দেখো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8, তার মানে কটা প্রোটন আছে, 8টা প্রোটন আছে। কটা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। এবার O2-, এখানে কতগুলো প্রোটন আছে, 8টা প্রোটন আছে। কটা ইলেকট্রন আছে, 8 + 2,
মিলে 10টা ইলেকট্রন আছে। তাহলে তুমি যদি অ্যানায়নের দিকে লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে এখানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি, অর্থাৎ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় কমে যায়, এবং যার ফলে জেড এফেক্টিভের মান কমে যায়। আর জেড এফেক্টিভের মান কমে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়? বড় হয়ে যায়। ওকে, সরি, জেড এফেক্টিভের মান বেড়ে গেলে, সরি, জেড এফেক্টিভের মান কমে গেলে আয়নীয় ব্যাসার্ধ কি হয়ে যায়, বা ব্যাসার্ধ কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে আমি এখানে লিখছি, যেহেতু কি হচ্ছে এখানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় কমে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যার তুলনায় কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় কমে যাচ্ছে, তাই জেড এফেক্টিভের মান হ্রাস পায়, জেড এফেক্টিভের মান হ্রাস পায়। আর জেড এফেক্টিভের মান যদি কমে যায়, তার ফলে কি হয়? অ্যানায়নের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় কি হয়ে যায়? বৃহত্তর হয়ে যায়। কি হয়ে যায়? বৃহত্তর হয়ে যায় বা বড় হয়ে যায়। চলো নেক্সট আমরা পড়ব আইসো ইলেকট্রনিক স্পেসিস, বা যাকে বলা হয় সম ইলেকট্রনীয় আয়ন। আইসো ইলেকট্রনিক স্পেসিস কাকে বলে? যে সমস্ত পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পেসিস। তা আইসো ইলেকট্রনিক স্পেসিস কাকে বলা হয়? যাদের ইলেকট্রন সংখ্যা সমান, হয়, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার তোমাদের সেমিস্টার 1 এর জন্য আইসো ইলেকট্রনিক স্পেসিস অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন কি দেবে? এখান থেকে কোশ্চেন ওদের ব্যাসার্ধের সঠিক ক্রম অনুসারে সাজাতে দেবে। ওকে, এই আইসো ইলেকট্রনিক স্পেসিস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার 1 এর জন্য। ওকে, তাহলে আমরা চলো দেখে নিই আমার কি কি আছে। আমার এখানে আছে N3- O2- F- নিয়ন, এটা Ne। ওকে, তারপরে আছে Mg2+, তারপরে আছে কি অ্যালুমিনিয়াম 3+। ওকে, আমি এইগুলোকে এই পাশে এনে লিখছি। ওকে, এই পাশে এনে লিখছি, এটা একটু আবছা দেখাচ্ছে মনে হয়, আমি এই পাশে এনে লিখছি। N3-, আচ্ছা দাঁড়াও একটু কেটে দিই। N3-, তারপরে O2-, তারপরে F-, তারপরে নিয়ন, তারপরে Mg2+, আচ্ছা এখানে একটা Na+ বেরিয়ে গেছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, একটু চেঞ্জ করে দিই আমি। তাহলে এখানে করে দিই Na+, Mg2+, আর অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+। ওকে, তাহলে চলো প্রত্যেকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাগুলো দেখে নিই। যদি দেখো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, N3- মানে 7+3 মানে কটা ইলেকট্রন হচ্ছে? 10টা ইলেকট্রন। O2- এর ক্ষেত্রে 8+2 কটা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। ফ্লুরিনের ক্ষেত্রে 9+1 কটা ইলেকট্রন? 10টা। Na+ এর ক্ষেত্রে 11-1 কটা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? 12-2 কটা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13-3 কটা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। অর্থাৎ এই প্রত্যেকটা আয়নের ইলেকট্রন সংখ্যা কি সমান, তাই এদেরকে কি বলা হচ্ছে? আইসো ইলেকট্রনিক স্পিসিস। এবং এদের ব্যাসার্ধের ক্রম আমরা সাজাবো। দেখো এদের ব্যাসার্ধের ক্রম কি করে সাজাই, দেখো ব্যাসার্ধের ক্রম। ওকে, এবার আমরা দেখি এর প্রোটন নাম্বার কত। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7, তাই এর প্রোটন নাম্বার হচ্ছে 7টা প্রোটন। অক্সিজেনের 8টা প্রোটন, ফ্লুরিনের 9টা প্রোটন, সোডিয়ামের 11টা প্রোটন, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামের কটা প্রোটন? 13টা প্রোটন। তাহলে দেখো যত আমি লেফট টু রাইট যাই, বাম দিক থেকে ডান দিকে যাব, প্রোটন সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে জেড এফেক্টিভের মান কি হয়? বৃদ্ধি পায়। আর জেড এফেক্টিভের মান বৃদ্ধি পেলে আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি প্রোটন সংখ্যা সাথে আকারের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রোটন সংখ্যার সাথে আকারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আকার কি হবে? ঠিক এই ক্রম মেনে চলবে।
ওকে, এ তো গেল আমাদের নর্মাল যে পদ্ধতি সেই পদ্ধতিতে বললাম। এর ট্রিক্স কি? এর ট্রিক্স বললে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। এই ট্রিক্স তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে 5 সেকেন্ডের মধ্যে এই ধরনের কোশ্চেনের উত্তর তুমি দিয়ে দেবে, জাস্ট 5 সেকেন্ড লাগবে। চলো দেখে নি ট্রিক্স কি। এর ট্রিক্স ওকে, এদের ব্যাসার্ধের ক্রম বার করার ট্রিক্স দেখে নাও। দেখো N3 মাইনাস এর চার্জ কত? -3। O2 মাইনাস এর চার্জ কত? -2। F মাইনাস এর চার্জ কত? -1। Na প্লাস এর চার্জ কত? +1। Mg2 প্লাস এর চার্জ কত? +2। অ্যালুমিনিয়াম 3 প্লাস এর চার্জ কত? +3। ওকে, এবার তুমি এক্সট্রিম রাইটে তাকাও। এক্সট্রিম রাইটে কে আছে? অ্যালুমিনিয়াম। এবং দেখো এর চার্জ হচ্ছে +3, মানে এর চার্জ হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ। দেখো যতগুলো আয়ন তোমাকে দেওয়া আছে তার মধ্যে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ। অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ, এবং তার সঙ্গে সঙ্গে দেখো অ্যালুমিনিয়ামের আকার কি? সবচেয়ে ছোট। অ্যালুমিনিয়ামের আকার কি? সবচেয়ে ছোট। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? পজিটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত ছোট হবে। পজিটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত ছোট হবে। দেখো এখানে তাই দেখা যাচ্ছে। এবার এক্সট্রিম লেফটে দেখাও। এক্সট্রিম লেফটের চার্জ কত? -3। এবং -3টা কি? নাইট্রোজেনের চার্জ। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো নাইট্রোজেনের চার্জ কি? নেগেটিভ। এবং নাইট্রোজেনের চার্জ কি? নেগেটিভ। এবং এর নেগেটিভ চার্জের মান কি? সবচেয়ে বেশি। নাইট্রোজেনের ক্ষেত্রে নেগেটিভ চার্জের মান কি? সবচেয়ে বেশি। এবং সেই সঙ্গে সঙ্গে খেয়াল করো নাইট্রোজেনের আকার কি? সবচেয়ে বড়। নাইট্রোজেনের আকার কি? সবচেয়ে বড়। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি? নেগেটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত বড় হবে। নেগেটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত বড় হবে। পজিটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ তত ছোট হয়ে যাবে। পজিটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ তত ছোট হয়ে যাবে। নেগেটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত বড় হবে। সেটাই এই জায়গায় কি করছে? রিফ্লেক্ট করছে। চলো আমরা একটা করে নিই। ব্যাসার্ধের ক্রম। ব্যাসার্ধের ক্রম তোমাকে সাজাতে দিল। কি কি দিল তোমাকে? এখানে দিল ক্যালসিয়াম 2 প্লাস, Cl মাইনাস, S2 মাইনাস, K প্লাস, স্ক্যান্ডিয়াম 3 প্লাস। এইগুলো প্রত্যেকটাই, এই যে যেগুলো লিখলাম এরা প্রত্যেকেই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস। ক্যালসিয়াম 2 প্লাস, Cl মাইনাস, S2 মাইনাস, K প্লাস, Sc3 প্লাস, এরা হচ্ছে কি আইসো ইলেকট্রনিক স্পেসিস, মানে এদের ইলেকট্রন সংখ্যা কি? সমান। এবং তুমি হিসাব করে দেখবে এদের প্রত্যেকের কাছে 18টা করে ইলেকট্রন আছে। তাহলে এদের ব্যাসার্ধের ক্রম কি হবে? দেখো ভালো করে যদি খেয়াল করো এখানে সবচেয়ে বেশি পজিটিভ চার্জ কার? স্ক্যান্ডিয়াম 3 প্লাস। স্ক্যান্ডিয়াম 3 প্লাসের পজিটিভ চার্জের মান কি? সবচেয়ে বেশি। তার মানে ওর সাইজ কি? সবচেয়ে ছোট। ওর সাইজ কি? সবচেয়ে ছোট। স্ক্যান্ডিয়াম 3 প্লাসের পর কে আছে? ক্যালসিয়াম 2 প্লাস। এর পজিটিভ চার্জের মান কি? 3 প্লাসের থেকে কম। তাহলে পজিটিভ চার্জের মান কমলে সাইজ কি হয়? বাড়ে। পজিটিভ চার্জের মান কমলে সাইজ কি হয়? বাড়ে। আর পজিটিভ চার্জের মান বাড়লে সাইজ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ক্যালসিয়াম 2 প্লাসের পর কে আছে? K প্লাস। দেখো পজিটিভ চার্জের মান কমছে, সাইজ কি হচ্ছে? বাড়ছে। এবার তারপরে কে আছে? তারপরে দেখো Cl মাইনাস। ওকে, আর এখানে দেখো S2 মাইনাস। তুমি যদি Cl মাইনাস আর S2 মাইনাস, তুমি যদি Cl মাইনাস আর S2 মাইনাসকে খেয়াল করো তাহলে দেখবে S2 মাইনাসের নেগেটিভ চার্জের মান কি? সবচেয়ে বেশি। আর নেগেটিভ চার্জের মান যত বেশি হবে সাইজ কি হবে? তত বড় হবে। তার মানে S2 মাইনাসের সাইজ কি? সবচেয়ে বড়। তার থেকে ছোটকে Cl মাইনাস। এটাই হচ্ছে কি আমার ব্যাসার্ধের সঠিক ক্রম। দেখো এর নেগেটিভ চার্জের মান সবচেয়ে বেশি, তাই এর সাইজ সবচেয়ে বেশি। এর পজিটিভ চার্জের মান সবচেয়ে বেশি, তাই এর সাইজ কি? সবচেয়ে ছোট। তাহলে এইভাবে আমরা যে কোনো আইসো ইলেকট্রনিক স্পিসিসের ব্যাসার্ধের ক্রম বার করে ফেলব। নেক্সট আমরা পড়ব আয়নী ভবন এনথালপি, নয় এটা এনথালপি হবে। আয়নী ভবন এনথালপি বা আয়নী ভবন শক্তি, যার ইংলিশে কি বলা হয়? আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপিকে এইভাবে চিহ্নিত করা হয় ডেল্টা IH, অর আয়োনাইজেশন এনার্জিকে আমরা I.E দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে চলো আমরা সেকেন্ড পর্যায়বৃত্ত ধর্মে ঢুকে গেলাম। সেটা আমার কি?
আয়নি ভবন শক্তি বা আয়নি ভবন এনথালপি। এটা হচ্ছে আমার সেকেন্ড পর্যায়বৃত্ত ধর্ম, সেকেন্ড পর্যায়বৃত্ত ধর্ম। এবার বলছে আয়নি ভবন শক্তি কাকে বলে? আয়নি ভবন শক্তি কাকে বলে? বলে যে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে বার করে নিয়ে আসতে গেলে যে পরিমাণ শক্তি আমাকে বাইরে থেকে প্রয়োগ করতে হবে সেই পরিমাণ শক্তিকে কি বলা হয়? আয়নি ভবন শক্তি। তাহলে কি বলছি, এই হচ্ছে আমার নিউক্লিয়াস আর এইটা হচ্ছে আমার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। এইটা হচ্ছে আমার কি? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। তাহলে এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে যদি আমি বার করে নিয়ে আসতে চাই তাহলে আমাকে বাইরে থেকে কি করতে হবে? শক্তি দিতে হবে। বাইরে থেকে কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। এই শক্তিটাকেই বলা হচ্ছে কি? আয়নি ভবন শক্তি বা আই। এই শক্তিটাকেই কি বলেছে? আয়নি ভবন শক্তি বা আই। তাহলে কি বললাম? সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তিকে কি বলা হয়? আয়নি ভবন শক্তি। এবার যদি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে আমরা সহজে বার করে নিয়ে আসতে চাই, সহজে বার করে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে আমাকে কম শক্তি প্রয়োগ করলেই হয়ে যাবে, অর্থাৎ আয়নি ভবন শক্তির মান কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু যদি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে আমরা সহজে বার করে নিয়ে আসতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তার মানে সেক্ষেত্রে আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে। তাহলে এর ডেফিনেশন দিয়ে দিয়েছি, যদিও ডেফিনেশন তোমাদের এবছর আসবে না, তবু একবার দিয়েছি, পড়ে রেখো। ভূমিস্তরে থাকাকালীন কোনো গ্যাসীয় পরমাণু তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে বার করে নিয়ে আসতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই ওর আয়নি ভবন এনথালপি বা প্রথম আয়নি ভবন এনথালপি বলে। তাহলে এই হচ্ছে আমার আয়নি ভবন এনথালপি বা আয়নি ভবন শক্তি। এবার আমরা পড়ব আয়নি ভবন এনথালপি বা আয়নি ভবন শক্তি যে যে বিষয়ের উপর নির্ভর করে। আমরা দেখি তাহলে এরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট, এক নম্বর হচ্ছে পরমাণুর আকার। ওকে, পরমাণুর আকারের সঙ্গে আয়নি ভবন এনথালপির ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরমাণুর আকারের সঙ্গে আয়নি ভবন এনথালপির ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আকার ছোট হলে আয়নি ভবন এনথালপির মান কি হয়? বৃদ্ধি পায়। চলো একটু দেখে নিই। ধরো এখানে আমি দুটো অ্যাটম নিচ্ছি, একটা স্মল অ্যাটম আর একটা হচ্ছে আমার বিগ অ্যাটম। একটা স্মল অ্যাটম আর একটা কি? বিগ অ্যাটম। স্মল অ্যাটম দেখতে কেমন? ঠিক এইরকম। এইটা হচ্ছে স্মল অ্যাটম। বিগ অ্যাটম দেখতে কেমন? ঠিক এইরকম। এইটা হচ্ছে বিগ অ্যাটম। ওকে, তাহলে স্মল অ্যাটমের দিকে যদি তুমি তাকাও তাহলে সেখানে দেখবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স কি? কম। তুমি ভালো করে দেখো, স্মল অ্যাটমের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন আর নিউক্লিয়াস এদের মধ্যেকার ডিস্টেন্স কি? কম। ডিস্টেন্স কম হওয়ার জন্য এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? অত্যন্ত বেশি হবে। তাহলে এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে কি আমি সহজে বার করতে পারবো? না, না, এই ইলেকট্রনটাকে আমি সহজে বার করতে পারবো না। তাহলে এই ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে বেশি বেশি করে শক্তি দিতে হবে, আর যত বেশি শক্তি আমি প্রয়োগ করব আয়নি ভবন শক্তির মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? পরমাণুর আকার ছোট হলে আয়নি ভবন শক্তির মান কি হয়? বৃদ্ধি পায়। তুমি যদি বিগ অ্যাটমের ক্ষেত্রে দেখো তাহলে দেখবে নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স কি? অনেক বেশি। ডিস্টেন্স বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি? কম। আকর্ষণ বল কম হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে আমি সহজে কি করতে পারবো? বার করতে পারবো। আর ইলেকট্রনটাকে সহজে বার করতে পারছি মানেই আমি ওখানে কম শক্তি প্রয়োগ করলেই হয়ে যাবে। আর কম শক্তি প্রয়োগ করছি মানে আয়নি ভবন শক্তির মান কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। অর্থাৎ পরমাণুর আকার বাড়লে আয়নি ভবন শক্তির মান কি হয়ে যায়? কমে যায়। নেক্সট, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জ। জেড এফেক্টিভের মানের সাহায্যে আয়নি ভবন শক্তির সমানুপাতিক সম্পর্ক। জেড এফেক্টিভের মানের সঙ্গে আয়নি ভবন শক্তির সমানুপাতিক সম্পর্ক। স্বাভাবিক, এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান যত বাড়বে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? বাড়বে। তাহলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাবে, ওই ইলেকট্রনটাকে
বার করতে আমাকে আরো বেশি শক্তি কি করতে হবে, প্রয়োগ করতে হবে, অর্থাৎ আয়নীভবন শক্তির মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক যেমন দেখা যায় সাকসেসিভ আয়নাইজেশনের ক্ষেত্রে, যেমন এম, এখান থেকে যদি একটা ইলেকট্রন বার করি, তাহলে ফার্স্ট ইলেকট্রন বার করার জন্য যে পরিমাণ আমাকে শক্তি দিতে হবে সেটাই হল কি, আয়নীভবন শক্তি, বা আমি বলতে পারি প্রথম আয়নীভবন শক্তি। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করলে আমি কিসে পরিণত হবে, এম প্লাস। এবার এম প্লাস থেকে যদি আর একটা ইলেকট্রন বার করি, অর্থাৎ এম প্লাস থেকে যখন আমি সেকেন্ড ইলেকট্রন বার করছি, তার জন্য যে পরিমাণ শক্তি আমাকে প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আমার দ্বিতীয় আয়নীভবন শক্তি, সেটা হচ্ছে Ie2, পেলাম M2 প্লাস। ওকে, এবার M2 প্লাস থেকে যদি আমি আর একটা ইলেকট্রন বার করতে যাই, তাহলে আমি পাবো কি, M3 প্লাস, এবং তার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে আমি বলবো কি, তৃতীয় আয়নীভবন শক্তি। ওকে, এবার যদি আমি এদের অর্ডারটা খেয়াল করি, ক্রম অর্ডার, আয়নীভবন শক্তির অর্ডার, তাহলে আমি দেখব Ie1 প্রথম আয়নীভবন শক্তির থেকে দ্বিতীয় আয়নীভবন শক্তির মান বেশি, দ্বিতীয় থেকে তৃতীয় আয়নীভবন শক্তির মান কি, অনেক বেশি। কেন? কেন তুমি যদি ভালো করে খেয়াল করো, এম একটা নিস্তড়িত পরমাণু, তাই এর চার্জ কত, 0। এম প্লাস এর চার্জ কত, +1। M2 প্লাস এর চার্জ কত, +2। তার মানে যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখো চার্জের মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয় চার্জের মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জেড এফেক্টিভের মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর জেড এফেক্টিভের মান বৃদ্ধি পেলে আয়নীভবন শক্তির মান বৃদ্ধি পায়। তাই প্রথম আয়নীভবন শক্তির থেকে দ্বিতীয় আয়নীভবন শক্তি বেশি, দ্বিতীয় আয়নীভবন শক্তির থেকে তৃতীয় আয়নীভবন শক্তির মান কি হয়, বেশি হয়। দেখো এর চার্জ কত, 0, +1, +2, +3, অর্থাৎ যত এদিক থেকে এদিকে যাচ্ছি নিউক্লিয় চার্জের মান বাড়ছে, নিউক্লিয় চার্জের মান বাড়ছে মানে জেড এফেক্টিভের মান বাড়ছে, জেড এফেক্টিভের মান বাড়লে আয়নীভবন শক্তির মান কি হয়, বৃদ্ধি পায়। তাই প্রথম আয়নীভবন শক্তির থেকে দ্বিতীয় বেশি, দ্বিতীয় থেকে কি বেশি, তৃতীয় আয়নীভবন শক্তির মান বেশি। চলো 3 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে হাফ ফিল্ড, হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটালের উপস্থিতি, ফুললি ফিল্ড অরবিটালের উপস্থিতি। ওকে, যদি কোনো পরমাণুতে হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থাকে, তাহলে তার আয়নীভবন শক্তি কি হয়, বেড়ে যায়। অর্থাৎ হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটালের সঙ্গে আয়নীভবন শক্তির সমানুপাতিক সম্পর্ক, এবং এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরবর্তীতে কোশ্চেন ব্যাখ্যা করার সময় এই পয়েন্টটা আমার কাজে লাগবে। ওকে, এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কি আমার অত্যন্ত ইম্পর্টেন্ট। হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটাল থাকলে পরমাণুর আয়নীভবন শক্তির মান বা মৌলের আয়নীভবন শক্তির মান কি হয়, অত্যন্ত বেশি হয়। কেন হয় স্যার, কেন হয়? দেখো, হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড, হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটাল থাকা মানে পরমাণুর স্টেবিলিটি কি হয়, অত্যন্ত বেশি হয়। এবার তুমি যদি কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে একটা ইলেকট্রন বার করে নিয়ে আসো, তাহলে দেখবে আর অরবিটালটা ফুললি ফিল্ডও থাকবে না বা হাফ ফিল্ডও থাকবে না, অর্থাৎ পরমাণু স্টেবিলিটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো পরমাণু কি চাইবে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক? কোনো পরমাণু চাইবে না তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক। সেই কারণে কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে ইলেকট্রনকে সহজে বার করে নিয়ে আসা যাবে না। কোনো হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে একটা ইলেকট্রন সহজে আমি বার করে নিয়ে আসতে পারবো না। তাহলে ওখান থেকে ইলেকট্রনকে যদি আমাকে বার করে নিয়ে আসতে হয়, তার জন্য আমাকে বেশি বেশি করে শক্তি কি করতে হবে, প্রয়োগ করতে হবে, অর্থাৎ আয়নীভবন শক্তির মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাই হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটাল থাকলে আয়নীভবন শক্তির মান কি হয়, অত্যন্ত বেশি হয়। যেমন একটা উদাহরণ দেখা যাক, চলো আমি দেখছি গ্রুপ 15 and group 16, গ্রুপ 15 and group 16। গ্রুপ 15 এ কি আছে, নাইট্রোজেন, এবং গ্রুপ 16 এ কি আছে, অক্সিজেন। ওকে, আর গ্রুপ 15 এর নিচে কি আছে, ফসফরাস, আর এর নিচে কি আছে, সালফার। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস বা আরো ভালো করে বললে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে আমি দেখতে পাবো 2s2 2p3। অক্সিজেনের কি, অক্সিজেনের 2s2 2p4। ফসফরাসের কি হবে, ফসফরাসে দেখবেন নাইট্রোজেন কোথায় থাকে, সেকেন্ড পিরিয়ডে থাকে, এরা কোথায় থাকে, থার্ড পিরিয়ডে থাকে। তাহলে
নাইট্রোজেন যদি 2s2 2p3 হয় তাহলে ফসফরাসের তোমরা বার করে দেখবে হবে 3s2 3p3, আর সালফারের কি হবে 3s2 3p4। এবার নাইট্রোজেনের দেখো 2p কক্ষক, নাইট্রোজেনের 2p কক্ষকে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে, অর্থাৎ এরা কি হাফ ফিল্ড, এরা কি হাফ ফিল্ড। এবং তুমি যদি ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাসের 2p কক্ষকে কি আছে, সরি ফসফরাসের 3p উপকক্ষে, ফসফরাসের 3p উপকক্ষে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে। 3টে ইলেকট্রন থাকা মানে p অরবিটাল কি হাফ ফিল্ড। আর এক্ষুনি আমরা শিখেছি হাফ ফিল্ড অরবিটাল থাকলে পরমাণুর আয়নি ভবন শক্তির মান কি হয়? বেশি হয়। যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাসে হাফ ফিল্ড p অরবিটাল আছে, হাফ ফিল্ড p উপকক্ষ আছে, তাই এদের আয়নি ভবন শক্তি অক্সিজেন বা সালফারের থেকে কি হয়? বেশি হয়। এবং এই কারণে গ্রুপ 15 মৌলগুলির আয়নি ভবন শক্তির মান গ্রুপ 16 মৌলগুলির তুলনায় বেশি হয়, কারণ গ্রুপ 15 মৌলগুলিতে অর্ধপূর্ণ p উপকক্ষ বর্তমান। চলো নেক্সট 4 নম্বর আমরা পড়বো। তিনটে আপাতত পড়লাম, তিনটে কি কি বিষয়ে পড়লাম? পরমাণুর আকার, জেড এফেক্টিভ এবং হাফ ফিল্ড এবং ফুললি ফিল্ড অরবিটালের উপস্থিতির প্রভাব। এবার লাস্ট আমরা পড়বো ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা বা যাকে বলা হয় পেনিট্রেশন এফেক্ট। পেনিট্রেশন এফেক্ট, পেনিট্রেশন এফেক্ট। ভেদন ক্ষমতার উপর আয়নি ভবন এনথালপি কিভাবে নির্ভর করে? ভেদন ক্ষমতার সঙ্গে আয়নি ভবন এনথালপির সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কক্ষকের ভেদন ক্ষমতা যত বেশি হবে আয়নি ভবন শক্তির মানও কি হবে? তত বেশি হবে। এবার স্যার কক্ষকের ভেদন ক্ষমতার ক্রম কি? কক্ষকগুলির ভেদন ক্ষমতার ক্রম, কক্ষকগুলির ভেদন ক্ষমতার ক্রম সেটা কি? S গ্রেটার দ্যান P গ্রেটার দ্যান D গ্রেটার দ্যান F। S কক্ষকের ভেদন ক্ষমতা কি? সবচেয়ে বেশি, তারপরে P, তারপরে D, আর সবচেয়ে কম কি? F এর ভেদন ক্ষমতা কি? সবচেয়ে কম। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, নির্দিষ্ট কক্ষের অন্তর্গত কক্ষকগুলির ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে S গ্রেটার দ্যান P গ্রেটার দ্যান D গ্রেটার দ্যান F। এই ভেদন ক্ষমতা ব্যাপারটা কি? ভেদন ক্ষমতা আর কিছুই নয়, ক্লোজনেস টুয়ার্ডস নিউক্লিয়াস, ক্লোজনেস টুয়ার্ডস নিউক্লিয়াস মানে এস কক্ষকের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি মানে এস কক্ষক নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকবে। কি বললাম? এস কক্ষকের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি মানে এস কক্ষক নিউক্লিয়াসের কি হয়? সবচেয়ে কাছে থাকে। যেহেতু এস কক্ষক নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাই এস কক্ষকের ভেতরে থাকা ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা অধিকতর বল দ্বারা আকৃষ্ট হয়। যেহেতু এস কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়, তাই এস কক্ষকে থাকা ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে বেশি শক্তি কি করতে হবে? প্রয়োগ করতে হবে। আর বেশি শক্তি প্রয়োগ করতে হবে মানে আমার আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে। তাই দেখা যায় কক্ষকের ভেদন ক্ষমতা বেশি মানে তার আয়নি ভবন শক্তির মানও কি হয়? বেশি হয়। ওকে, অর্থাৎ কক্ষকের ভেদন ক্ষমতা বেশি মানে ও নিউক্লিয়াসের সবচেয়ে বেশি কাছে থাকবে, আর নিউক্লিয়াসের কাছে থাকা মানে ওই কক্ষকের ভেতরে থাকা ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা অধিকতর আকৃষ্ট হবে। তার ফলে ওই ইলেকট্রনটাকে বার করে নিয়ে আসতে গেলে আমাকে বেশি বেশি করে শক্তি কি করতে হবে? প্রয়োগ করতে হবে, অর্থাৎ আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে। তাই ভেদন ক্ষমতা যত বেশি হয় আয়নি ভবন শক্তি কি হয়? তত বেশি হয়। এখানে একটা কথা বলার আছে যে এই যে কক্ষকগুলির ভেদন ক্ষমতা, এই কক্ষকগুলির ভেদন ক্ষমতার তুলনা করব যখন ওরা একই কক্ষে থাকবে, তখনই ওদের ভেদন ক্ষমতাগুলো আমরা তুলনা করব। যেমন যদি আমাকে 2s আর 3s বলে দেয় এদের ভেদন ক্ষমতার ক্রম তুমি বলো, বা এদের ভেদন ক্ষমতার মধ্যে তুলনা করো, আমি কিন্তু তুলনা করতে পারবো না। 2s আমার দ্বিতীয় কক্ষে আছে, 3s আমার তৃতীয় কক্ষে আছে। যেহেতু কক্ষ দুটো আলাদা, তাই এদের ভেদন ক্ষমতার মধ্যে তুলনা আমি করতে পারবো না। ভেদন ক্ষমতার তুলনা করতে গেলে আমাকে দুটো উপকক্ষ বা অরবিটালকে একই কক্ষের মধ্যে থাকতে হবে। যেমন আমি
2s এর সাথে 2pর ভেদন ক্ষমতা তুলনা করতে পারি, বা 3s এর সঙ্গে 3pর আমি ভেদন ক্ষমতা কি করতে পারি, তুলনা করতে পারি। এবং 2s আর 2pর মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি? s এর ভেদন ক্ষমতা বেশি, তাই 2s এর ভেদন ক্ষমতা 2pর থেকে বেশি, 3s এর ভেদন ক্ষমতা 3pর থেকে বেশি। আমি কখনো 2s 3s বা 2p বা 3pর মধ্যে ভেদন ক্ষমতা তুলনা করতে পারবো না। তাহলে ভেদন ক্ষমতা আমি কখন তুলনা করতে পারবো? যখন কক্ষগুলি একই কক্ষে অবস্থিত থাকবে। ওকে, চলো এখান থেকে স্যার কি কোশ্চেন আসে চলো দেখে নিই। অর্ডার ধরো আমার পিরিয়ড 2 তে কে আছে? পিরিয়ড 2 তে আছে আমার বেরিলিয়াম, এখানে বোরন। পিরিয়ড 3 তে কি আছে স্যার? পিরিয়ড 3 তে আছে বেরিলিয়ামের পর কে থাকে? বেরিলিয়ামের পর থাকে ম্যাগনেসিয়াম, অ্যান্ড এদিকে কে থাকে? অ্যালুমিনিয়াম। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2, মানে আমি এখানে লিখছি 2s2। বোরনের করলে কি হবে? 1s2 2s2 2p1, আমি এখানে কত লিখছি? 2p1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো বেরিলিয়াম যেহেতু সেকেন্ড পর্যায়ে আছে তাই এর ইলেকট্রন বিন্যাস কি লিখলাম? 2s2। ম্যাগনেসিয়াম যদি তৃতীয় পর্যায়ে আছে তাই এর ইলেকট্রন বিন্যাস আমি লিখছি 3s2। ওকে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমি কি লিখবো? 2p1 যদি বোরনের লিখি, অ্যালুমিনিয়ামের লিখবো 3p1। এবার তুমি ভেদন ক্ষমতার তুলনা করো। দেখো আমি এক্ষুনি করেছি, 2s এর ভেদন ক্ষমতা 2pর থেকে কি বেশি, আর ভেদন ক্ষমতা বেশি হলে আয়নি ভবন শক্তির মান কি হয়? বেশি হয়। তাহলে বেরিলিয়ামের আয়নি ভবন শক্তি বোরনের থেকে বেশি। একই রকম ভাবে 3s এর ভেদন ক্ষমতা 3pর থেকে বেশি। দেখো আমি করিয়েছি, 3s এর ভেদন ক্ষমতা 3pর থেকে বেশি। তাহলে যেহেতু 3s এর ভেদন ক্ষমতা 3pর থেকে বেশি, তাই ম্যাগনেসিয়ামের আয়নি ভবন শক্তি অ্যালুমিনিয়ামের থেকে কি হয়? বেশি হয়। এইভাবে কি করব আমরা? আয়নি ভবন শক্তির ক্রম অনুসারে সাজাতে পারি, পরমাণুগুলোকে তাদের আয়নি ভবন শক্তির ক্রম অনুসারে সাজাতে পারি। নেক্সট চলো, এখানে আমাকে কিছু পরমাণু দিয়েছে, তাদের আয়নি ভবন শক্তির ক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ অর্ডার। মনে রাখবে আয়নি ভবন শক্তি মেইনলি দুটো জিনিসের উপর নির্ভর করে, এক পরমাণুর ব্যাসার্ধ, দুই হাফ ফিল্ড এবং ফুললি ফিল্ড অরবিটালের উপর। ওকে, তাই আমাকে কিন্তু খেয়াল করতে হবে কোনো একটা পরমাণুতে যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থেকে থাকে তাহলে তার আয়নি ভবন শক্তির মান কি হয়ে যাবে? বেশিতে হয়ে যাবে। সেই জন্য যখন আমি আয়নি ভবন শক্তির অর্ডার বার করব তখন আমি প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস কি করব? আগে লিখে নেব। যেমন লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? 1s2 2s1, এর কত? 2s1। বেরিলিয়ামের 2s2। বোরনের হবে 2s2 2p1। ওকে, কার্বনের কি হবে? 2s2 2p2। নাইট্রোজেনের কি হবে? 2s2 2p3। অক্সিজেনের কি হবে? 2s2 2p4। ফ্লুরিনের কি হবে? 2s2 2p5। আর নিয়নের কি হবে? 2p6। আচ্ছা, এবার দেখো যখন আমি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই পরমাণুর ব্যাসার্ধ কি হয়? ক্রমশ ছোট হয়ে যায়। এবার লিথিয়াম থেকে যখন আমি বেরিলিয়ামে যাব, বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কি? ছোট। আর পারমাণবিক ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে তার আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে। তাহলে বেরিলিয়ামের আয়নি ভবন শক্তির মান লিথিয়ামের থেকে কি হয়? বেশি হয়। এবার যখন বেরিলিয়াম থেকে বোরন যাব তখন বোরনের দেখো 2p, বেরিলিয়ামের দেখো 2s। আমি এক্ষুনি করিয়েছি দেখো 2s এর ভেদন ক্ষমতা 2pর থেকে কি বেশি। যেহেতু 2s এর ভেদন ক্ষমতা 2pর থেকে বেশি তাই বেরিলিয়ামের আয়নি ভবন শক্তি বোরনের থেকে কি হবে? বেশি হবে। অর্থাৎ বেরিলিয়ামের আয়নি ভবন শক্তি বোরনের থেকে কি হলো? বেশি হলো। এবার বোরন থেকে কার্বনে যাব। বোরন থেকে যখন কার্বনে যাচ্ছি তখন কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কি? ছোট। কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার জন্য ওর আয়নি ভবন শক্তির মান কি হবে? বাড়বে। এবার যখন কার্বন থেকে নাইট্রোজেন যাচ্ছি তখন দেখো 2p2, এটা 2p3 মানে হাফ ফিল্ড, আর হাফ ফিল্ড অরবিটাল থাকা মানে তার আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে। তাহলে কার্বনের থেকে নাইট্রোজেনের আয়নি ভবন শক্তি বেশি হবে। নাইট্রোজেন থেকে অক্সিজেনে যাচ্ছি, 2p3 থেকে 2p4 যাচ্ছি, আমি আবার বলছি 2p3 হাফ ফিল্ড, তাহলে হাফ ফিল্ড হওয়ার জন্য এর আয়নি ভবন শক্তি অক্সিজেনের থেকেও কি হবে? বেশি হবে। তাহলে নাইট্রোজেনের অর্ধপূর্ণ পি উপকক্ষ থাকার জন্য ওর আয়নি ভবন শক্তি যেমন কার্বনের থেকেও বেশি হচ্ছে তেমনি অক্সিজেনের থেকেও বেশি হবে। এবার অক্সিজেন থেকে ফ্লুরিনের দিকে যাচ্ছি, তাহলে আমার অক্সিজেন কত? 2p4, ফ্লুরিন কত? 2p5। এরা অর্ধপূর্ণও নয় আবার ফুললি ফিল্ডও নয়।
তাহলে অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কার ব্যাসার্ধ ছোট? ফ্লুরিনের ব্যাসার্ধ ছোট, তাই ফ্লুরিনের আয়নি ভবন শক্তি কি? বেশি। এবার হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হয়? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ওদের প্রত্যেকটা কক্ষক ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, অর্থাৎ ওদের ক্ষেত্রে প্রত্যেকটা কক্ষক কি থাকে? ফুললি ফিল্ড থাকে। আর ফুললি ফিল্ড থাকে মানে ওর আয়নি ভবন শক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। মনে রাখবে যে কোনো পর্যায়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নি ভবন শক্তির মান কি হয়? সবচেয়ে বেশি হয়। ওকে, এবার তুমি পর্যায় 3 দেখো। পর্যায় 3 ঠিক পর্যায় 2 এর মতো হবে, ঠিক একই রকম ভাবে, একদম একই রকম ভাবে হবে। তুমি করে দেখবে, একদম একই রকম ভাবে হবে। ওকে, তাহলে আমার চেঞ্জ কোথায় হচ্ছে? চেঞ্জ হচ্ছে আমার বেরিলিয়াম থেকে বোরন, আর চেঞ্জ কোথায় হচ্ছে? নাইট্রোজেন আর অক্সিজেন। এই দুটো আমাকে মনে রাখতে হবে। এখানে চেঞ্জ কোথায় হবে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে চেঞ্জ একটা থাকবে, আর ফসফরাস আর সালফারের মধ্যে কি দেখা যাবে? একটা চেঞ্জ দেখা যাবে। আচ্ছা, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। কপারের আয়নি ভবন এনথালপি পটাশিয়ামের তুলনায় বেশি হয়, যদিও উভয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? 4s1। উভয় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত? 4s1। তাহলে কপারের আয়নি ভবন শক্তি পটাশিয়ামের তুলনায় বেশি হয়। কেন হয়? তার জন্য আমাকে ওর ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে হবে। যদি বার করি তাহলে আমি পটাশিয়ামের ক্ষেত্রে দেখবো আর্গন 3d10 4s1, আর পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 আর কি 4s1। কপার হচ্ছে 29, পটাশিয়াম হচ্ছে 19। তুমি যদি ভালো করে খেয়াল করো এই সর্ববহিস্থ কক্ষকে 4s এর আগে কে আছে? 3p। এর 4s এর আগে কে আছে? 3p। আর এর 4s এর আগে কে আছে? 3d। এবার বলো কার আবরণী প্রভাবের মান দুর্বল? আমরা জানি ডি উপকক্ষের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত দুর্বল। আবরণী প্রভাবের মান যদি অত্যন্ত কম হয় তাহলে সেক্ষেত্রে জেড এফেক্টিভের মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। আবরণী 3d উপকক্ষের আবরণী প্রভাবের মান কি? অত্যন্ত কম, তাই ওর ক্ষেত্রে জেড এফেক্টিভের মান কি? অত্যন্ত বেশি। আর জেড এফেক্টিভের মান যদি বেশি হয় তাহলে আয়নি ভবন শক্তির মান কি হবে? বেশি হবে, কারণ জেড এফেক্টিভের সঙ্গে আয়নি ভবন শক্তির সমানুপাতিক সম্পর্ক। তাই কপারের আয়নি ভবন শক্তি পটাশিয়ামের তুলনায় বেশি হয়। কপারের আয়নি ভবন শক্তি পটাশিয়ামের তুলনায় বেশি হয়, কারণ কপারের জেড এফেক্টিভের মান পটাশিয়ামের তুলনায় কি হয়? বেশি হয়। চলো, আজকে তাহলে এই অবধি থাকলো। আজকের আমাদের এই অবধি থাকলো। থ্যাংক ইউ সবাইকে। আমাদের লড়াই হবে একসাথে। ওকে, তোমরা এসওই বাংলা অ্যাপ গুগল প্লে স্টোরে চলে যাবে, সেখান থেকে তোমরা এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করে নিতে পারো যারা এখনো অবধি ডাউনলোড করনি। এছাড়া আমরা আছি ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামেও আমাদের চ্যানেল আছে। ওকে, তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে আমাদের ফলো করো। জয় হিন্দ।